চোখের সামনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হরমুজ প্রণালীর শয়ে শয়ে জাহাজ এখানে আটকা পড়েছে। বলা যায় বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ যে শিপিং রুট সেটা প্রায় অচল হয়ে পড়েছে। আর এই পুরো সংকটের একদম কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন এই সরু জলপথটা এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে। তো চলুন শুরু করা যাক এই চোখ পয়েন্টকে নিয়ে। প্রশ্নটা হল, মধ্যপ্রাচ্যের এই ছোট্ট একটা জলপথ এটা কেন গোটা বিশ্বের জন্য এতটা জরুরি হয়ে উঠল? সহজ কথায়, হরমুজ প্রণালী হল পারস্য উপসাগর থেকে বেরিয়ে বিশ্ববাজারে যাওয়ার রাস্তা। আর ঠিক এই কারণেই একে বলা হয় বিশ্বের অন্যতম বড় একটা এনার্জি চোক পয়েন্ট, মানে এমন একটা জায়গা যেটা বন্ধ হয়ে গেলে পুরো সাপ্লাই চেইনটাই আটকে যেতে পারে। এর গুরুত্বটা আসলে কতটা সেটা বুঝতে শুধু একটা তথ্যই যথেষ্ট। সারা পৃথিবীর মোট তেল সরবরাহের ভাবুন একবার, প্রায় ২০% কিন্তু এই সরু প্রণালীটা দিয়েই যায়। বিশাল একটা ব্যাপার, তাই না? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, পরিস্থিতিটা হঠাৎ করে এত খারাপ হলো কিভাবে? চলুন ঠিক কি ঘটেছিল সেই টাইমলাইনটা একবার দেখে নিই। গল্পের শুরুটা একটা যুদ্ধজাহাজ আর একটা ট্যাঙ্কারকে ঘিরে। সবকিছু ঘটেছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। দেখুন, ৪ মার্চ ২০২৬-এ একটা আমেরিকান সাবমেরিন শ্রীলঙ্কার কাছে ইরানের একটা যুদ্ধজাহাজ IRIS ডেনাকে ডুবিয়ে দেয়। আর তার ঠিক পরের দিনেই, মানে ৫ই মার্চ, ইরানও বসে থাকেনি। তাদের রেভলিউশনারি গার্ড পারস্য উপসাগরে আমেরিকার সাথে যুক্ত একটা তেল ট্যাঙ্কারে হামলা করে বসে। মানে ২৪ ঘণ্টারও কম সময়ে একটা আঘাতের জবাবে আরেকটা পাল্টা আঘাত। আর এরপর দুই দেশের পক্ষ থেকে যে সব বিবৃতি আসতে শুরু করল, তাতে উত্তেজনা যেন আরও বাড়ল। একদিকে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বললেন ইরানের যুদ্ধজাহাজটা নাকি একটা শান্ত মৃত্যুবরণ করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি দিলেন কড়া জবাব। বললেন আমেরিকা যে নজির তৈরি করল তার জন্য তাদের পস্তাতে হবে। দুজনের কথার সুরেই কিন্তু পরিষ্কার পরিস্থিতি কতটা উত্তপ্ত। অফিসিয়াল মেরিটাইম রিপোর্টগুলো যখন আসলো তখন ছবিটা আরও পরিষ্কার হল। ট্যাঙ্কারের মাস্টার রিপোর্ট করলেন যে জাহাজের একটা পাশে বিশাল বিস্ফোরণ হয়েছে, আর বিস্ফোরণের ঠিক পরেই কয়েকটা ছোট নৌকাকে খুব দ্রুত সেখান থেকে চলে যেতে দেখা যায়। স্বাভাবিকভাবেই কার্গো ট্যাঙ্ক ফেটে গিয়ে তেল পানিতে মিশে যাচ্ছিল। এর পরপরই একটা ওয়ার্নিং জারি করা হয় যে ওই এলাকা দিয়ে অন্য জাহাজগুলোকে খুব সাবধানে চলাচল করতে হবে। তো এই যে সংঘাত, এর প্রভাবটা তো শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ নেই, সারা বিশ্বে এর জন্য কী মূল্য দিতে হচ্ছে। চলুন এবার সেই অর্থনৈতিক দিকটা দেখি। মানে সাপ্লাই চেইন, ইন্স্যুরেন্স আর এনার্জি খরচের ওপর এর কী প্রভাব পড়ছে। সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হলো ইন্স্যুরেন্স নিয়ে। যত মেরিটাইম ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা গালফ অঞ্চলের জন্য তাদের ওয়ার রিস্ক কভার বাতিল করে দিয়েছে। এর মানে হলো এখন যদি কোনো জাহাজ ওই পথে যায়, তাদের হয় বিশাল অঙ্কের প্রিমিয়াম দিয়ে আলাদা ইন্স্যুরেন্স কিনতে হবে, না হলে কোনো কভার ছাড়াই যেতে হবে। দুটোই প্রায় অসম্ভব। ফলে জাহাজ চলাচল একরকম বন্ধই হয়ে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে শিপিং খরচের ওপর। দেখুন, সাংহাই থেকে জেবেল আলী পর্যন্ত একটা ৪০ ফুটের কন্টেনার পাঠানোর খরচ এই সংকটের আগে যেখানে ছিল $১,৮০০, এখন সেটা হয়ে গেছে $৩৭০০। মানে খরচ দ্বিগুণেরও বেশি। ভাবা যায় প্রায় রাতারাতি এই অবস্থা। শুধু তেলের কথাই নয়, এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের সাপ্লাইও কিন্তু মারাত্মক ঝুঁকিতে, বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য। যেমন পাকিস্তান তাদের প্রয়োজনীয় এলএনজির প্রায় ৯৯% কাতার থেকে আমদানি করে। ভারতের ক্ষেত্রে এই পরিমাণটা ৫৯%, যা আসে কাতার আর সংযুক্ত আরব আমিরাত থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে এই সংকটের আঁচটা সরাসরি এই দেশগুলোর উপর পড়ছে। কিন্তু হরমুজ প্রণালীর এই ঘটনাগুলো তো বিচ্ছিন্ন কিছু নয়, এগুলো আসলে একটা বড় যুদ্ধের অংশ। চলুন এবার একটু জুম আউট করে পুরো অঞ্চলের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। এই ভূ-রাজনৈতিক খেলার মাঝে আমরা অনেক সময় মানবিক দিকটা ভুলে যাই। এই যুদ্ধের একটা ভয়ঙ্কর মানবিক মূল্য আছে। ২৮শে ফেব্রুয়ারি থেকে যে হিসেব পাওয়া যাচ্ছে তাতে ইরানে ১,১১৪ জন সাধারণ মানুষ মারা গেছেন, ইসরায়েলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৭৩ জন, আর কুয়েতে প্রাণ হারিয়েছেন ৬ জন আমেরিকান সৈন্য। এই সংখ্যাগুলো আসলে শুধুই সংখ্যা নয়, এগুলো এক একটা জীবনের গল্প।
আর এই সংঘাতটা এখন শুধু দুই একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়ছে। একদিকে ইসরায়েল লেবাননে হিজবুল্লার ওপর হামলা করছে, অন্যদিকে ইরান ও ইসরায়েল আর ইরাকের বিভিন্ন জায়গায় মিসাইল ছুটছে। তাহলে আসল প্রশ্নটা হলো, হরমুজ প্রণালী কি আসলেই বন্ধ? এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে যাচ্ছে, কারণ ইরানের ভেতর থেকেই দুই রকম কথা শোনা যাচ্ছে। তাদের আইআরজিসি বা রেভলিউশনারি গার্ড বলছে আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমের কোনো দেশের জাহাজ আর এই পথ দিয়ে যেতে পারবে না। আবার ইরানের নিয়মিত সেনাবাহিনী বলছে, না, আমরা প্রণালী বন্ধ করিনি, আন্তর্জাতিক নিয়ম মেনে সবকিছু চলছে। এই দুই রকম কথা কিন্তু একটা বিশাল অনিশ্চয়তা তৈরি করছে। তো এই যে এত অনিশ্চয়তা, এই অস্থিরশীল পরিস্থিতি, এখান থেকে সামনে কি হতে পারে? চলুন সম্ভাব্য ৩টি সিনারিও বা ভবিষ্যতের ছবি নিয়ে আলোচনা করা যাক। বিশেষজ্ঞরা মূলত ৩টে পথের কথা বলছেন। প্রথমটা হলো মাডল থ্রু, মানে কোনোমতেই জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়া। এক্ষেত্রে হয়তো কয়েক সপ্তাহের মধ্যে সংঘাতটা একটু কমবে, শিপিংয়ে কিছু সমস্যা থাকলেও প্রণালীটা খোলা থাকবে, আর তেলের দামও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। দ্বিতীয় সিনারিওটা হলো এসকালেশন, মানে পরিস্থিতির আরও অবনতি। যদি প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগবে। একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, অন্যদিকে মুদ্রাস্ফীতি বাড়বে, আর তেলের দাম ব্যারেল প্রতি $100ও ছাড়িয়ে যেতে পারে। আর শেষ সম্ভাবনাটা হলো ডি-এসকেলেশন, মানে উত্তেজনা কমে আসা। যদি ইরানে নতুন সরকার আসে, আবার কথাবার্তা শুরু হয়, তাহলে তেলের দাম হুহু করে কমে যাবে, যা সবার জন্যই ভালো। কিন্তু এই তিনটের মধ্যে কোনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিশ্লেষকদের মতে আপাতত যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে প্রথম সিনারিও অর্থাৎ মাডল থ্রু বা কোনো মতে চালিয়ে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এটা হয়তো একটা স্বস্তির খবর, তবে পরিস্থিতির যে কোনো সময় পাল্টে যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে বৈশ্বিক এনার্জি সাপ্লাই, অন্যদিকে গুরুত্বপূর্ণ শিপিং রুট আর গোটা অঞ্চলের স্থিতিশীলতা, সবকিছুই এখন ঝুঁকির মুখে। এখন দেখার বিষয় একটাই, আগামী দিনে কোন পথে এগোবে এই সংকট। পরিস্থিতি কি আরও খারাপ হবে, নাকি উত্তেজনা কমবে, নাকি এভাবেই জোড়াতালি দিয়ে চলতে থাকবে?